আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ট্যাক্স অ্যান্ড ভ্যাট ভ্যারি নিউজ টিভি চ্যানেল থেকে প্রতিদিনের মতো আর কি ভ্যাটের কিছু তথ্য নিয়ে আর কি আপনাদের কাছে সংবাদ আকারে পরিবেশন করা। তারপরে হচ্ছে ওই যারা ভ্যাট পরামর্শক হিসাবে পরীক্ষা দেবে তাদের কিছু এমসিকিউ প্রশ্ন তুলে ধরা। তারপরে হচ্ছে আয়কর থেকে আর কি কিছু কেস রেফারেন্স নতুন করে শুরু করছে ওঠানোর আর কি। তো শুরু করতেছি আর কি করি। তো এর আগে তো আমরা পড়লাম আর কি রপ্তানি, মানে সেবা রপ্তানি আর কি। তো আজকে পড়বো যে ওই সেবা রপ্তানি না, মানে স্থাবর সম্পত্তি বা রপ্তানি বহির্ভূত শূন্য হার, এইগুলা নিয়ে আর কি কথা আজকে আলোচনা করব। তো আজ এখানে যে বলা হচ্ছে স্থাবর সম্পত্তি আর কি। তো স্থাবর সম্পত্তিতে হচ্ছে ভ্যাটের হারের কী পরিসর সেটা আমরা দেখি আর কি। স্থাবর সম্পত্তির সরবরাহ শূন্য হার বিশিষ্ট হবে যদি স্থাবর সম্পত্তি সম্পর্কিত ভূমি বাংলাদেশের বাইরে অবস্থিত হয়। আরেকবার পড়ি, স্থাবর সম্পত্তির সরবরাহ শূন্য হার বিশিষ্ট হবে যদি স্থাবর সম্পত্তি সম্পর্কিত ভূমি হচ্ছে বাংলাদেশের বাইরে অবস্থিত হয়। আরেকবার পড়ি, স্থাবর সম্পত্তির সরবরাহ শূন্য হার বিশিষ্ট হবে যদি স্থাবর সম্পত্তি সম্পর্কিত ভূমি বাংলাদেশের বাইরে অবস্থিত হয়। তো এটা হচ্ছে স্থাবর সম্পত্তি সম্বন্ধে আর কি। আর হচ্ছে রপ্তানি বহির্ভূত শূন্য হার আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে যে ভ্যাটের কি আলোচনা সেটা এখানে করা হয়েছে। রপ্তানি সংশ্লিষ্ট নয় এমন কতিপয় সরবরাহকে শূন্য হার সুযোগ প্রদানের জন্য প্রচ্ছন্ন রপ্তানি হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। যেমন কোনো আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বৈদেশিক মুদ্রার বিনিময়, বাংলাদেশের অভ্যন্তরে কোনো পণ্য বা সেবার সরবরাহ, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে স্থানীয় সরবরাহকে প্রচ্ছন্ন রপ্তানি হিসাবে বিবেচনা করা হলেও তা প্রকৃত রপ্তানি নয়। শূন্য হার সুবিধা প্রদানের লক্ষ্যে তাকে প্রচ্ছন্ন রপ্তানি হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এরপরে এখানে একটু আলোচনা করা হয়েছে বাংলাদেশের নিবন্ধিত ব্যক্তির আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে কার্যাদেশপ্রাপ্ত। আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে কার্যাদেশপ্রাপ্ত বাংলাদেশে নিবন্ধিত কোনো ব্যক্তি কর্তৃক বৈদেশিক মুদ্রার স্থাপিত ঋণপত্রের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে কোনো পণ্য সরবরাহ বা সেবা প্রদান করা হলে তা প্রচ্ছন্ন রপ্তানি হিসাবে বিবেচিত হবে। এই জন্য নিম্নবর্ণিত দলিলাদি বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল করতে হবে। যথা ক, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নির্বাচিত পণ্য সরবরাহকারী বা সেবা প্রদানকারীকে দরপত্র, বিজ্ঞপ্তি, সরবরাহ আদেশ বা প্রযোজ্য ক্ষেত্রে ক্রয়াদেশের অনুলিপি। খ হচ্ছে স্থানীয়ভাবে সংগৃহীত পণ্য বা সেবার বর্ণনা, পরিমাণ, পরিশোধিত অর্থ, বিল অফ এন্ট্রি বা মূসক চালানপত্র, প্রযোজ্য ক্ষেত্রে ঘোষিত উপকরণ, উৎপাদ্য সহগ ইত্যাদি বিবরণ। গ হচ্ছে পণ্য বা সেবার উপর পরিশোধিত উপকরণ, কর ও সম্পূরক শুল্ক প্রযোজ্য ক্ষেত্রে গ্রাসকারী সমন্বয় গ্রহণের জন্য পিআরসি মানে হচ্ছে প্রসিড রিয়ালাইজেশন সার্টিফিকেট এর ব্যাংক কর্তৃক সত্যায়িত অনুলিপি এবং হচ্ছে রপ্তানি আয়ের সপক্ষে বাংলাদেশ ব্যাংকের প্রত্যয়নপত্র। পরবর্তী আলোচনাটা হচ্ছে আবার ওইখানে আলোচনা করার সময় নাম্বারিং করা আছে। তো বিদেশি প্রতিষ্ঠানের কার্যাদেশের অধীনে বাংলাদেশে নিবন্ধিত ব্যক্তির সাব কন্ট্রাক্ট।
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশি কোনো প্রতিষ্ঠান কার্যাদেশ প্রাপ্ত হলে সেই কার্যাদেশভুক্ত কার্যক্রমের আংশিক সম্পাদনের লক্ষ্যে বৈদেশিক মুদ্রায় স্থাপিত ঋণপত্রের বিপরীতে বাংলাদেশে কোনো নিবন্ধিত ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে পণ্য বা সেবার সরবরাহ করলে তা প্রচ্ছন্ন রপ্তানি হিসাবে বিবেচিত হবে। সেক্ষেত্রে নিম্নবর্ণিত দলিলাদি বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল করতে হবে। অর্থাৎ এখানে কী কী দলিলাদি দাখিল করতে হবে সে সম্বন্ধে বলা হয়েছে। ক হচ্ছে আন্তর্জাতিক দরপত্রের কার্যাদেশ প্রাপ্ত বিদেশি প্রতিষ্ঠানের দরপত্র বিজ্ঞপ্তি সরবরাহ আদেশ বা প্রযোজ্য ক্ষেত্রে ক্রয়াদেশের কর্তৃক সত্যায়িত অনুলিপি। খ হচ্ছে আন্তর্জাতিক দরপত্রের অধীন স্থানীয়ভাবে সংগৃহীত পণ্য বা সেবার বর্ণনা, পরিমাণ, পরিশোধিত অর্থ, বিল অফ এন্ট্রি মূল্য, চালানপত্র, ঘোষিত উপকরণ, উৎপাদ্য সহগ ইত্যাদি বিবরণ। গ হচ্ছে স্থানীয় বা আমদানি পর্যায়ে পণ্য বা সেবার উপর পরিশোধিত উপকরণ কর ও হচ্ছে সম্পূরক শুল্ক প্রযোজ্য ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয় গ্রহণের জন্য পিআরসি প্রসিড রিয়ালাইজেশন সার্টিফিকেট এর ব্যাংক কর্তৃক সত্যায়িত অনুলিপি এবং রপ্তানি আয়ের সপক্ষে বাংলাদেশ ব্যাংকের প্রত্যয়নপত্র। শূন্যহার বনাম অব্যাহতি আর কি, তো এটার সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এটা একটা টপিকস আর কি। কোনো সরবরাহ যদি অব্যাহতিপ্রাপ্ত বা শূন্যহার বিশিষ্ট হয় তাহলে সরবরাহটি শূন্যহার বিশিষ্ট হিসাবে বিবেচিত হবে। উভয় ক্ষেত্রে প্রদেয় করের পরিমাণ শূন্য হবে। তো শর্ত অব্যাহতির চেয়ে শূন্যহারের অগ্রাধিকার কারণ এক হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত হলে উপকরণ কর ফেরত পাওয়া যাবে না। দুই নাম্বারিং করা আছে, এক দুই। আবার হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ প্রকৃতপক্ষে সম্পূর্ণ অব্যাহতিপ্রাপ্ত নয়। সরবরাহটি তৈরির জন্য যেসব উপকরণ ক্রয় করা হয় তাতে পরিশোধিত উপকরণ কর থেকে যায়, তাই এই ধরনের অব্যাহতিপ্রাপ্ত সরবরাহকে ইনপুট ট্যাক্স সরবরাহ বলা হয়। অপরদিকে সরবরাহটি শূন্যহার বিশিষ্ট হলে তার প্রদেয় কর শূন্য হওয়ার পাশাপাশি উপকরণ ক্রয়ের সময় পরিশোধিত কর ফেরত পাওয়া যাবে, ফলে সরবরাহ মূল্য অনেক কমে যাবে আর কি। এটা ঠিক আছে, এটা একটু শুনলে ভালো মতো করে শুনে রিপিট করে শুনে করবেন, আমি আর দুটো করার দরকার নাই। আচ্ছা, বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থার আওতায় আমদানি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কি। বাংলাদেশে অনেক হচ্ছে বন্ডেড ওয়্যারহাউস হচ্ছে ব্যবস্থায় আওতায় আমদানি করে আর কি, যেটা হচ্ছে বন্ডেড ওয়্যারহাউস বলে আর কি। এটা এখানে বন্ডেড ওয়্যারহাউস যেটা আর কি। তো সরাসরি রপ্তানির লক্ষ্যে যে সকল আমদানি হবে তা ধারা হচ্ছে 30-এর আওতায় আমদানি পর্যায়ে কর অব্যাহতিপ্রাপ্ত। তবে বিষয়টি কিভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে আইন বা বিধিতে কোনো দিক নির্দেশনা নেই। তবে উপকরণ আমদানির ক্ষেত্রে বিষয়টি বর্তমান বন্ড ব্যবস্থার আওতায় সহজেই সমাধানযোগ্য। বন্ডের আওতায় যারা উপকরণ আমদানি করেন তারা কোনো রকমের শুল্ক কর প্রদান করেন না। 1991 সনের মূসক আইন ও বিধিমালায় সেই বিধান আলাদাভাবে করা ছিল। নতুন আইনে বন্ডের অধীন আমদানির ক্ষেত্রে আলাদাভাবে কিছু বলা না হলেও ধারা 30 এর অধীনে সেটি করা যায়। বর্তমান বন্ডের পদ্ধতি পরিবর্তন না করেই উপকরণ আমদানির ক্ষেত্রে কর, মূসক ও সম্পূরক শুল্ক অব্যাহতিপ্রাপ্ত। তবে ধারা 31 এর আওতায় আরোপিত আগাম করকে কর এর সংজ্ঞাভুক্ত না করায় তা পরিশোধ করতে হবে। তবে বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠানের মূলধনী যন্ত্রপাতি আমদানি হয় লাইসেন্স ইস্যুর আগে। মেশিনারির স্থাপনের পর উৎপাদন শুরু হলে লাইসেন্স শুরু করা হয়। ক্ষেত্র ধারা 30 এর অধীনে সুবিধা পাওয়া যাবে না। শতভাগ রপ্তানি প্রতিষ্ঠানকে মূসক ও আগাম কর
আগাম কর হচ্ছে আগাম কর বোধহয় আগাম কর পরিশোধ করে মেশিনপত্র আমদানি করতে হয়, তবে বিষয়টি সহজে সমাধানযোগ্য। বর্তমান ইপিজেডভুক্ত প্রতিষ্ঠানকে মেশিনপত্র আমদানির জন্য সাময়িক বন্ড লাইসেন্স ইস্যু করা হয়। এই পদ্ধতি সকল বন্ডের প্রতিষ্ঠানের জন্য চালু করা হলে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের মেশিন আমদানিতে মূসক পরিশোধ করতে হবে না। 1991 আইনের আওতায় মেশিনপত্রের উপর অগ্রিম বাণিজ্যিক মূসক এটিভি নেই। নতুন আইনে তা আছে। এই বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টির সুযোগ রয়েছে। কর এর সংজ্ঞায় যদি আগাম কর শব্দটি সন্নিবেশ করা যায় তাহলে এই জটিলতা পরিহার করা যাবে। এতে রপ্তানি মুখী শিল্পের প্রাথমিক বিনিয়োগ বৃদ্ধি পাবে। এছাড়া নতুন আইনের বিধান অনুযায়ী মেশিনপত্র আমদানিতে পরিশোধিত মূসক রেয়াত বা নগদ ফেরত প্রদানের বিধান করা হয়েছে। তো আজকে এটা পড়লাম। এখন হচ্ছে ওই যে এমসিকিউ থেকে কিছু প্রশ্ন পড়বো আর কি, যারা যে পরামর্শক হিসেবে পরীক্ষা দিবেন তাদের জন্য। এই এমসিকিউটা শেষ হলে একটা ধারাবাহিকতা রাখবো আর কি। আমি আজকে আবার তো মার্কিং করে রাখি নাই, এখন ওটাদের কোথায় আছে আজকে পাচ্ছি রাখতে। এতক্ষণ পাওয়া দেরি হওয়ার কথা না, তারপরে হয়ে যাচ্ছে। পাওয়া গেছে আর কি। আসলে ধারাবাহিক মেনটেন করা উচিত আর কি। তো আজকে ওই এমসিকিউ থেকে আর কি প্রশ্ন কিছুগুলা আমরা এগুলোর উত্তরগুলা শিখে নিই আর কি। প্রশ্ন পড়ি এমসিকিউ থেকে আর কি, ওই যে ভ্যাট পরামর্শকদের পরীক্ষাতে যে প্রশ্ন পড়ি। প্রশ্ন হচ্ছে কাস্টম আইনের 35 ধারায় সাধারণত আমদানি করা পণ্য কত দিনের মধ্যে রপ্তানি করতে হবে? উত্তর হচ্ছে 2 বছর প্লাস অনুমতিক্রমে 1 বছর বর্ধিত সময়। প্রশ্ন পড়ি কোনো পণ্য প্রদর্শনীর জন্য আমদানি পর্যায়ে সম্পূর্ণ কর প্রদান করার পর পণ্যটা যদি নির্দিষ্ট সময় শেষে দেশের বাইরে রপ্তানি হয়, তবে এই ক্ষেত্রে আমদানিকারককে সর্বোচ্চ কত টাকা ড্র ব্যাক দাবি করবে? যেখানে উত্তর হচ্ছে 7 থেকে 8 ভাগ আর কি। প্রশ্ন হচ্ছে রপ্তানি সম্পন্ন হয়েছে এটা প্রমাণ করার জন্য কোন দলিলটি অন্তত প্রয়োজন? উত্তর হচ্ছে শিপিং বিল। আচ্ছা, রপ্তানি করার কত দিনের মধ্যে ড্রব্যাক দাবি করতে হবে? উত্তর হচ্ছে 6 মাসে। প্রশ্ন হচ্ছে পণ্য পরীক্ষা না করে ঘোষণা মোতাবেক সব কিছু ঠিক বিবেচনায় অ্যাসেসমেন্ট করা হলে কোন ধরনের অ্যাপ্রাইজমেন্ট বলে?
আচ্ছা, প্রশ্নটা একবার বলি। পণ্য পরীক্ষা না করে ঘোষণা মোতাবেক সব কিছু ঠিক করার বিবেচনায় অ্যাসেসমেন্ট করা হলে কোন ধরনের অ্যাপ্রেজমেন্ট বলে? এটা হচ্ছে দ্বিতীয় অ্যাপ্রেজমেন্ট বলে আর কি। আইনের উৎস বলতে কি বোঝায়? এখানে উত্তর হচ্ছে রাজস্ব আহরণ। প্রশ্ন হচ্ছে কাস্টম আইনের 1969-এর কত ধারায় প্রদত্ত ক্ষমতা বলে দ্য কাস্টম এজেন্ট লাইসিং লাইসে লাইসেনিং আর কি, লাইসেন্সিং রুলস 1986 এ প্রণয়ন করা হয়েছে। কাস্টম আইন 1969 এর 219 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে। প্রশ্ন কাস্টম আইন 1969 এর মোট কয়টি ধারা আছে? উত্তর হচ্ছে 223টি আর কি। প্রশ্ন কাস্টম আইন 1969 এর কত ধারায় বিল অফ এন্ট্রি দাখিল করা হয়েছে? উত্তর হচ্ছে কাস্টম আইন 1969 এর 79 ধারা অনুযায়ী আমদানিকৃত পণ্য খালাস করে বিল অফ এন্ট্রি দাখিল করা হয়। হচ্ছে প্রশ্ন কাস্টম আইনের কত ধারার বিধান অনুযায়ী বিল অফ এক্সপোর্ট দাখিল করতে হয়? উত্তর হচ্ছে কাস্টম আইনের 131 ধারা বিধান অনুযায়ী বিল অফ এক্সপোর্ট দাখিল করতে হয়। ম্যানিফেস্ট দাখিলের প্রশ্ন, এটা ম্যানিফেস্ট দাখিলের পূর্বে কি বিল অফ এন্ট্রি দাখিল করা যায়? যদি যায় তবে কোন কর্মকর্তা এই সুযোগ প্রদান করতে পারেন? উত্তর হচ্ছে ম্যানিফেস্ট দাখিলের পূর্বে বিল অফ এন্ট্রি দাখিল করা যায় সহকারী কমিশনার অফ কাস্টমস এর অনুমতিক্রমে। প্রশ্ন হচ্ছে শুল্ক এলাকা বলতে কী ধরনের এলাকা বোঝায়? উত্তর হচ্ছে কাস্টম আইনের 1969 এর 2 ধারা অনুযায়ী একই আইনের 10 ধারার অধীনে নির্দিষ্টকৃত শুল্ক স্টেশনের সীমা এবং উহা আমদানিকৃত ও রপ্তানির উদ্দেশ্যে রক্ষিত মালামাল শুল্ক কর্তৃপক্ষ খালাসের পূর্বেই সাধারণভাবে যে স্থানে রাখা হয় উক্ত স্থানকে বোঝায়। প্রশ্ন পণ্যগার বলতে কি বোঝায়? আইন 1969 এর 12 অথবা 13 ধারার অধীনে নির্দিষ্ট বা লাইসেন্সপ্রাপ্ত কোনো স্থানকে বোঝায়। স্থানকে বোঝায়। তারপর হচ্ছে কাস্টম ডিউটি সাধারণত প্রশ্ন কাস্টম ডিউটি সাধারণত মকুবের ক্ষমতা কার? কাস্টম আইন 1969 এর 19 ধারার প্রদত্ত ক্ষমতা বলে সরকার বোর্ড এর সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে আবশ্যকীয় বলে সন্তুষ্টি লাভ করিলে যথাযুক্ত শর্ত সীমা ও বাধা যদি থাকে আরোপ সাপেক্ষে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা কাস্টম ডিউটি মকুব করিতে পারে। আচ্ছা, বিশেষ মকুবের ক্ষমতা কার? উত্তর হচ্ছে কাস্টম আইনের 20 ধারা প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ মকুবের ক্ষমতা অধিকারী। কখন এবং কোন মালামাল রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়? উত্তর হচ্ছে কাস্টম আইন 1969 এর 174 ধারা অনুযায়ী যে ক্ষেত্রে একই আইনের ধারা 15 এবং 16 এর বিধানাবলী ভঙ্গ করে কোনো পণ্য আমদানি করা হয় অথবা বাংলাদেশের বাইরে রপ্তানি প্রচেষ্টা চালানো হয়, অপরাধী ব্যক্তি এই আইনের অধীনে বা অন্য কোনো আইনে অন্য কোনো শাস্তি প্রাপ্য হইলে উহাকে হানি না করিয়া তবে বিধি মোতাবেক উক্তরূপ পণ্য আটক ও বাজেয়াপ্তিকরণ যোগ্য হবে। কাস্টম আইনের কত ধারায় বেসরকারি পণ্যাগারের লাইসেন্স
প্রদান করতে পারবেন। উত্তর, কাস্টম আইন 1969-এর 13 অনুযায়ী কাস্টম কমিশনার বেসরকারি পণ্যাগারে এর লাইসেন্স প্রদান করিতে পারেন। কত ধারায় শুল্ক কর্মকর্তাদের ন্যায় নির্ণয় ক্ষমতা প্রদান করা হইয়াছে? উত্তর হচ্ছে কাস্টম আইন 1969-এর 179 ধারায় শুল্ক কর্মকর্তাদের ন্যায় নির্ণয় করার ক্ষমতা প্রদান করা হয়েছে। এই এমসিকিউ প্রশ্ন আজকে এই পর্যন্ত থাকলো। এরপরে বাকিটা পরবর্তী সময় আলোচনা করা হবে। আচ্ছা, কেস রেফারেন্স একটা পড়ি আর কি, সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব ভবন, ঢাকা। স্মারক নম্বর হচ্ছে 11/কর-7 হচ্ছে আয়কর অধিদপ্তর। এটা কি আয়কর আহরণ বিভাগ হতে পারে। আচ্ছা, 1/ হচ্ছে 2000, তারিখ হচ্ছে 5/10/2000। বিষয় হচ্ছে কর আদেশ 1984 এর 82D ধারায় ব্যবসা বা পেশা আয়ের ক্ষেত্রে স্পট অ্যাসেসমেন্ট সম্পর্কে স্পষ্টীকরণ প্রসঙ্গে। তো এটা পড়ি। এটা তো কর নেটের পরিধি আরও সম্প্রসারণের লক্ষ্যে অর্থ আইন 1999-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশের 82D ধারায় স্পট অ্যাসেসমেন্টের প্রবর্তন করা হইয়াছে। জাতীয় রাজস্ব বোর্ড পরিপত্র নং 1 আয়কর /99/2000, তারিখ হচ্ছে 14/7/99 এর অনুচ্ছেদ 3A স্পট অ্যাসেসমেন্ট সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা জারি করেছে। উক্ত পরিপত্রে ব্যাখ্যা করা হয়েছে যে উপকর কমিশনার তাহার অধিক্ষেত্রাধীন শপিং সেন্টার বা ছোট ছোট এলাকার সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং পেশাজীবী সমিতির সাথে পরামর্শক্রমে একটি সরজমিনে কর নির্ধারণ স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচি প্রণয়ন করবেন। সে অনুযায়ী নির্ধারিত দিনে প্রয়োজনীয় কর্মচারী ও সাজ সরঞ্জাম নিয়ে স্পট এ যাবেন এবং কর নির্ধারণ সম্পন্ন করবেন। জাতীয় রাজস্ব বোর্ড মর্মে অব্যাহতি হয়েছে যে এই পদ্ধতিতে অনুসরণ না করে কোনো ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে কিছু করদাতার মামলা 82D ধারায় নিষ্পত্তি করা হয়েছে। স্বনির্ধারণী পদ্ধতিতে 83A ধারায় প্রারম্ভিক পুঁজি স্থানান্তরের প্রতিবন্ধকতা থাকায় এ পদ্ধতিতে কোনো ক্ষেত্রে ভুয়া পুঁজি স্থানান্তর করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকতে পারে। এমত অবস্থায় স্পট অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ 82D ধারায় ও পরিপত্র নং হচ্ছে 1 আয়কর হচ্ছে 1999 থেকে 2000, তারিখ হচ্ছে 14/7/1999 এই বর্ণিত পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করতে আদিষ্ট হয়েছে। মোহাম্মদ হচ্ছে হারুনুর রশিদ, দ্বিতীয় সচিব, আয়কর আইন ও বিধি। এটা একটু গুছাই নিব, পরে গুছাই বলবো আর কি। তো আজকে পর্যন্ত হচ্ছে ট্যাক্সের ও ভ্যাটের তথ্যপত্র নিয়ে যে কথা বলার দরকার ছিল সেটা বললাম আর কি। দুঃখিত হচ্ছে উঠতে হলো আর কি। তো আপনাদের সকলের অবগতির জন্য জানাই আর কি, খুব দুঃখের সংবাদ আর কি। গতকালকে হচ্ছে
গতকালকে মানে মারা গেছেন আর কি হচ্ছে ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের মেম্বার আর কি। ওনার নাম হচ্ছে জনাব লুৎফুর রহমান ভূঁইয়া আর কি। ওনার হচ্ছে মেম্বারশিপ আইডি হচ্ছে L401 আর কি। তারপরে কালকে আরও মৃত্যুর সংবাদ আছে ঢাকা ট্যাক্স বারের থেকে, মানে হচ্ছে ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের এক্স প্রেসিডেন্ট, তারপরে হচ্ছে বিটিএল এর কনভেনার এবং এক্স এমপি আমাদের হচ্ছে আর অ্যাডভোকেট আলহাজ হচ্ছে এমডি মোহাম্মদ হচ্ছে সৌরভ উদ্দিন আর কি। সৌরভ উদ্দিন স্যারের আর কি ওয়াইফ, উনিও মারা গেছে আর কি গতকালকে। তারপর আরেকজন মেম্বার মারা গেছে হচ্ছে, উনিও ওনার নাম হচ্ছে মোহাম্মদ মজিবুল্লাহ। ওনার হচ্ছে ওই মেম্বারশিপ আইডিটা হচ্ছে M01 মানে M01311 মানে M01311 আর কি। উনিও গতকালকে মারা গেছে। তো এই খবর হচ্ছে নিশ্চিত করছে আর কি আমাদের যে ট্যাক্স বারের সভাপতি স্যার আর কি। উনি হচ্ছে সৈয়দ ইকবাল মোস্তফা স্যার, আর হচ্ছে অ্যাডভোকেট সুফি হচ্ছে মোহাম্মদ আলী মামুন স্যার আর কি। তো এই কালকের দিনটা একটু খারাপই গেছে আর কি, মানে ট্যাক্স বার থেকে খালি দুঃসংবাদ আসছে আর কি। তো আমরা যারা মারা গেছে আর কি, যে ট্যাক্স বারে যারা মেম্বার, আর আমাদের যে মানে আমাদের সৌরভউদ্দিন স্যারের যে ওয়াইফ মারা গেছে আর কি, আমি সকলের আত্মার মাগফিরাতের জন্য আমরা তোমার কামনা করি আর কি। আল্লাহ যেন তাদের সকল গুনাহগুলো মাফ করে দেয়, তাদেরকে জান্নাত নসিব করে, আর আমরা যাতে সুন্দরভাবে থাকতে পারি আর কি এই করোনা প্রকোপকালীন সময় আর কি। আমাদের পেশার ক্ষেত্রেও যাতে আমরা উন্নতি করতে পারি আর কি। এই তো আর কি, এই সকলের শুভকামনা করতেছি আর কি। তো আল্লাহ হাফেজ। লা ইলাহা ইল্লাল্লাহ।